Right now, Greenland is covered with Russian and Chinese ships all over the place. We need Greenland from the standpoint of national security. And Denmark is not going to be able to do it, I can tell you. বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডটা একদম ইয়াম্মি হতে যাচ্ছে। ধরুন ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে বসে আছেন, হাতে চায়ের কাপ, সামনে টিভিতে চলছে ইন্টারন্যাশনাল নিউজ। হঠাৎ দেখলেন আমেরিকা আর ইউরোপ গ্রিনল্যান্ড নিয়ে ঝগড়া করছে। একই কথা, পুতিনের মুখে কি যে হাসি, হেসে সেই হাসি। এই মুহূর্তে উনি নিশ্চয়ই ভাবছেন, আমি তো ক্রিমিয়া নিয়ে এত কিছু শুনলাম, এখন ওরা নিজেরাই হা 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 বলে হেসে দিলেন। আজকের ভিডিওতে থাকছে গ্রিনল্যান্ড সংকট, রাশিয়ার দৃষ্টিকোণ এবং কেন এই খেলায় পুতিন হচ্ছেন সবচেয়ে বড় উইনার। তো চলুন শুরু করা যাক গ্রিনল্যান্ড সংকট, যখন পুতিন পপকর্ন নিয়ে বসলেন। ট্রাম্পের গ্রিনল্যান্ড প্রেম নিয়ে কথা বলি, চলুন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের পেছনে পড়েছেন কেন? কারণ আছে ভাই। 1 নম্বর, আর্কিটেক্টকে কৌশলগত অবস্থান, রাশিয়ার চীনের দিকে নজর রাখা যায়। নাম্বার 2, বিরল খনিজ সম্পদ যেগুলো আধুনিক প্রযুক্তির জন্য মাস্ট বি দরকার। নাম্বার 3, জলবায়ু পরিবর্তনের নতুন শিপিং রুট খুলছে। এখন ট্রাম্পের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিভেন মিলার বলে বসলেন, ডেনমার্কের অধিকার প্রশ্নবিদ্ধ, আমরা সামরিক শক্তি ছাড়াই গ্রিনল্যান্ড নিয়ে নিতে পারি। একই আচমকা কথা তিনি শুনালেন। শুনে ইউরোপের 7 দেশের নেতারা একসাথে জয়েন্ট স্টেটমেন্ট দিলেন। তোরা এটাই পারস, জয়েন্ট স্টেটমেন্ট ছাড়া তখন কোনো, আমেরিকা ছাড়া তখন কোনো, এই যে ফানি এভাবে হয়ে যাব। তিনি বললেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ ঠিক করবে শুধু ডেনমার্ক আর গ্রিনল্যান্ডের জনগণ। ডেনমার্কের প্রাইম মিনিস্টার তো একদম ফায়ার হয়ে গেলেন। ফায়ার হয়ে লাভ নাই, আমেরিকার কাছে যে মাল আছে, তোমার ফায়ার কি, তোমরা ফানি ঢেলে দিব। তিনি বললেন, ন্যাটো বন্ধুর উপর আক্রমণ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো সিকিউরিটি সিস্টেম শেষ। We need Greenland for national protection. They have a very small population. এবার খবর আছে গ্রিনল্যান্ডের ট্রাম্প কাকু নামছে সৈন্য নিয়ে। গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ডেনমার্কের অধীনে আধা স্বায়ত্তশাসিত এই দ্বীপটি এখন আমেরিকার জন্য জাতীয় নিরাপত্তার প্রশ্ন। বিবিসিকে হোয়াইট হাউস জানায়, লক্ষ্য পূরণের সব পথই বিবেচনা আছে, প্রয়োজনে সেনাবাহিনীও। এক দারুণ হুমকি দিয়ে রাখলো কে? আমেরিকা। এর জবাবে ইউরোপের 6 দেশ ডেনমার্কের পাশে দাঁড়িয়ে কড়া অবস্থান নেয়। ডেনিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসনের হুঁশিয়ারি দিয়ে বললেন, কি বললেন? গ্রিনল্যান্ডের হামলা মানে ন্যাটোর কফিনের শেষ পেরেক। এই শেষ পেরেক অনেক আগে তোমার পুতিন মামু দিয়ে গেছে, কারণ ফেরেক আর নাই। উত্তেজনা বাড়িয়েছে ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আমেরিকার গ্রিনল্যান্ড ম্যাপ নিয়ে। ট্রাম্পের উপদেষ্টা স্টিভেন মিলার স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ড আমেরিকার অংশ হওয়া উচিত। বিশ্ব এখন প্রশ্ন করছে, আমেরিকা কি সত্যি গায়ের জোরে গ্রিনল্যান্ড দখলের পথে হাঁটছে? সময়টা বলে দিবে, আর আপনারা জানাবেন আমাকে কোথায়? কমেন্টে। গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের পক্ষে কেন দাঁড়ালো ইউরোপ? গ্রিনল্যান্ড নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। একেবারে পুরা ডেনমার্কের পক্ষে শক্ত অবস্থান নিয়ে এগিয়ে এসেছে ইউরোপের 7টি প্রভাবশালী দেশ, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, যুক্তরাজ্য ও ডেনমার্ক। সবাই মিলে একটি যৌথ বিবৃতিতে পরিষ্কার বার্তা দিয়েছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। একদম কিতাবে লেখা, এগুলা কিচ্ছু মানবো না। ট্রাম্প কাকু উড়াই ফেলাইবে পুরা। এই ঘোষণার পেছনে রয়েছে আমেরিকার কিছু বিতর্কিত মন্তব্য। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তা স্টিভেন মিলার যে বলেছিলেন, গ্রিনল্যান্ডের উপর ডেনমার্কের অধিকার প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, আর্কটিক অঞ্চলে নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমেরিকার অংশ হওয়া উচিত, এমনকি সামরিক শক্তি প্রয়োগ ছাড়াই। এই কথাটা তিনি বারবার বলে কাদের? ইউরোপীয় ইউনিয়নদের মাথা নষ্ট করে দিচ্ছে। এই মন্তব্যে ক্ষুব্ধ ডেনমার্ক প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন কড়া সতর্কবাণী দিয়ে বলেছেন, ন্যাটো বন্ধুর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে তার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার অবসান ঘটাবে। এমনি অবসান ঘটে গেছে, আর কিছু ঘটানোর কিছু নাই। এদিকে ইউরোপীয় নেতারা তাদের বিবৃতিতে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের উপর জোর দিয়েছেন।
রাষ্ট্রের সার্বভৌমত্ব, সীমান্তের অখণ্ডতা এই মূলনীতির প্রতি অবিচল সমর্থন জানিয়েছে তারা। বিশ্লেষকদের মতে এই ঐক্যবদ্ধ অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা। একতরফা সিদ্ধান্ত বা জোর জবরদস্তি গ্রহণযোগ্য নয়। গ্রিনল্যান্ড ইস্যু এখন একটা শুধু অঞ্চলের প্রশ্ন নয়, বরং বৈশ্বিক সার্বভৌম ও আইনের শাসনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া কেন খুশি হচ্ছে জানা দরকার, তো তাই না বন্ধুরা? এখন আসুন রাশিয়ার দিক থেকে দেখি পুতিন এই মুহূর্তে কেন হাসছেন। নাম্বার 1, পশ্চিমের হিপোক্রেসি এক্সপোজড হয়ে গেছে। মনে আছে 2014 সালে ক্রিমিয়া নিয়ে কি হইচই হয়েছিল? পশ্চিমারা বলেছিল আন্তর্জাতিক আইন যা আছে সার্বভৌমত্ব সীমানা একদম অলঙ্ঘন করে দিয়েছে, পুতিন সব শেষ করেছে। এখন আমেরিকা নিজেই তো গ্রিনল্যান্ডের দিকে তাকিয়ে আছে। রাশিয়া প্রোপাগান্ডা মেশিন তো ফুল স্পিডে চলছে। দেখলেন ওরা নিজেরাই যা করে আমাদের জন্য সেটাই অবৈধ। নাম্বার 2, ন্যাটো ইউনিট ক্র্যাক হচ্ছে। ইউরোপ আর আমেরিকার মধ্যে টেনশন বাড়ছে। ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স সবাই আমেরিকার বিরুদ্ধে কথা বলছে। পুতিনের জন্য এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? ন্যাটো যত বেশি ডিভাইডেড হবে রাশিয়ার জন্য তত সুবিধা। নাম্বার 3, আর্কটিক গেমে নতুন প্লেয়ার। আর্কটিক এলাকা নিয়ে রাশিয়া অনেক দিন ধরে কাজ করছে। ওদের সবচেয়ে বড় আইস ব্রেকার ফ্লিট আছে। এখন যদি আমেরিকা, ইউরোপ গ্রিনল্যান্ড নিয়ে বিজি থাকে, রাশিয়া নিজের পজিশন আরো শক্তিশালী করতে পারবে। রাশিয়ান মিডিয়া কি বলছে? রাশিয়ান স্টেট মিডিয়া এখন প্রায় প্রতিদিন এই নিয়ে রিপোর্ট করছে। আমেরিকার নব্য ঔপনিবেশিকতা, পশ্চিমেরা ডাবল স্ট্যান্ডার্ড, ইউক্রেনে আমরা খারাপ, গ্রিনল্যান্ডে ওরা ভালো। মজার টুইস্ট কেমন চলুন জেনে আসি। এখন আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। প্যারিসে যে কোয়ালিশন অফ দ্য উইলিং মিটিং হলো, সেখানে ইউরোপের নেতারা বললেন ভবিষ্যতে রাশিয়া আবার হামলা করলে আমরা ইউরোপিয়ান লেড ম্যানিস্ট্রেশন ফোর্স পাঠাবো। এটা আবার কি? এখন দেখুন কন্ডিশনটা কীরকম। গ্রিনল্যান্ডে আমেরিকার সার্বভৌমত্ব লঙ্ঘন মানা যায় না। ইউক্রেনে রাশিয়ার সার্বভৌমত্ব সম্পূর্ণ লঙ্ঘন, নিন্দনীয়। রাশিয়ার দৃষ্টিকোণ থেকে আপনারা নিজেরাই তো এলোমেলো হয়ে গেছেন, একেবারে পাজলের মতো ছড়ায় গেছেন। আপনারা আমারে কি ধমকি দিতেছেন? এদিকে পুতিনের দাবা খেলা। পুতিন অনেকটা দাবা খেলোয়াড়ের মতো ভাবেন উনি এখন কি করতে পারেন। নাম্বার 1, ইউক্রেনের চাপ কমান। ইউরোপ আমেরিকা যখন ব্যস্ত তখন সুবিধা নেওয়া। নাম্বার 2, প্রোপাগান্ডা বাড়ানো। দেখুন পশ্চিমের আসল চেহারা কি হচ্ছে তারা। নাম্বার 3, আর্কিটেক্টে মুভ করুন। এই সময় নিজের স্ট্র্যাটেজিক পজিশন শক্ত করা। আমাদের কি আসে যায়? অনেকে ভাবতে পারেন গ্রিনল্যান্ড তো দূরের কথা, আমাদের কি, আমরা এটা নিয়ে এত ভাবনা চিন্তার কি আছে রে ভাই? আমরা ভালো আছি, এক দেশের এক কোনায় আছে, পৃথিবীর এক কোনায়, আমরা এটা নিয়ে চিন্তা করি কেন? কিন্তু ভাই আছে, এটা গুরুত্বপূর্ণ কারণ। নাম্বার 1, আন্তর্জাতিক আইনের প্রেডিকশন তৈরি হচ্ছে। শক্তিশালী দেশ চাইলে দুর্বল দেশের জমি নিয়ে নিতে পারবে, যেটা আমরা দেখলাম। নাম্বার 2, বৈশ্বিক ক্ষমতা ভারসাম্য পাল্টাচ্ছে। রাশিয়া, চীন একদিকে, আমেরিকা, ইউরোপ অন্যদিকে, আবার আমেরিকা, ইউরোপ ভাগাভাগি। কি যে হচ্ছে ক্যাবাস, আমাদের মতো দেশগুলো মাঝখানে রয়েছে। নাম্বার 3, জলবায়ুর ন্যায় বিচার। গ্রিনল্যান্ডে বরফ গলছে আমাদের কার্বন নির্গমনের জন্য, কিন্তু সম্পদ ভাগাভাগি হবে শক্তিশালীদের মতো। আমাদের মতো যারা পিছিয়ে আছে তারা কিচ্ছু পাবে না। গ্লোবাল সাউথের সুযোগ। রাশিয়া এখন বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াচ্ছে। বলছে পশ্চিমত্ব আপনাদের কখনো সমান ভাবেনি, তারা সব সময় উপরে ছিল, আপনাদেরকে নিচে দেখেছে। এই গ্রিনল্যান্ড ইস্যু রাশিয়ার জন্য পারফেক্ট অ্যামিনেশন। ভবিষ্যৎ কি বলে? আমার দৃষ্টিতে 3টা সিনারিও হতে পারে। সিনারিও নাম্বার 1, স্ট্যাটাস কো বজায়, আমেরিকা শেষ পর্যন্ত পিছু হটবে, গ্রিনল্যান্ড ডেনমার্কের সাথেই থাকবে, কিন্তু ন্যাটোতে ফাটল থেকে যাবে আর পুতিনের লাভ হবে, ন্যাটো দুর্বল হওয়া। সিনারিও 2, নতুন ডিল, গ্রিনল্যান্ড আরও স্বায়ত্তশাসন পায়, আমেরিকা বেশি মিলিটারি বেস পায়, ডেনমার্ক আপত্তি করে কিন্তু মেনে নেয়, পুতিনের লাভ। দেখুন জোর যার মুল্লুক তার। সিনারিও 3, ফুল ক্রাইসিস, আমেরিকা জোর করার চেষ্টা করবে, ন্যাটোতে বড় ধরনের কনফ্লিক্ট তৈরি হবে, ইউরোপ আমেরিকা থেকে দূরে সরে যাবে, পুতিনের লাভ হবে। কি হবে সবচেয়ে বেশি? ন্যাটো প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় যাবে। রাশিয়ার নেক্সট মুভ কি হতে পারে? পুতিন নিশ্চয়ই এখন কয়েকটা জিনিস করবেন। নাম্বার 1, আর্কটিকে মিলিটারি প্রজেকশন বাড়াবেন, চুপচাপ নিজের অবস্থান শক্ত করবেন। নাম্বার 2, চীনের সাথে আরো ঘনিষ্ঠতা বাড়াবেন, আর্কটিক উন্নয়নে জয়েন্ট প্রজেক্টে যেতে পারেন, এগুলো শিওর না। নাম্বার 3, প্রোপাগান্ডা ক্যাম্পেইন,
বৈশ্বিক দক্ষিণে পশ্চিমারা ভণ্ডামি এই ধরনের কর্মকাণ্ড প্রচার করতে থাকবেন। নাম্বার 4, ইউক্রেনের কৌশলী পদক্ষেপ যখন সবাই গ্রিনল্যান্ড নিয়ে ব্যস্ত। তো ভিউয়ার্স, আজকের গল্পের মোরাল কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে পুতিন হয়তো ইউক্রেনের চাপে আছেন, কিন্তু গ্রিনল্যান্ড ইস্যুতে উনি অনেক বড় জয়ী, কারণ পশ্চিমারা ডাবল স্ট্যান্ডার্ডে এক্সপোজড হয়ে গেছে। ন্যাটো ইউনিট দুর্বল হচ্ছে, আর্কটিকে রাশিয়ার সুযোগ বাড়ছে, বৈশ্বিক দক্ষিণে প্রভাব বাড়ানোর চান্স রয়েছে। এটাই জিওপলিটিক্সের মজা, একটা ইস্যু সম্পূর্ণ আলাদা জায়গায় প্রভাব ফেলে। আপনার মতামত কমেন্টে জানান। পুতিন কি সত্যি উইনার? গ্রিনল্যান্ড শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয়। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, গ্রিনল্যান্ড, ইউরোপ, ইউক্রেন, ভেনেজুয়েলা, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরবো। তখন কি থাকবে? নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর চোখ রাখুন খবর সংযোগে, কারণ গ্রিনল্যান্ড নিয়ে অনেক কিছু হবে। ধন্যবাদ সবাইকে।